আব্বু। আবার কি বাপ? তার সাথে স্টার ফুড শপে ইফতার করতে যাচ্ছি, আপত্তি আছে আপনার? অসীম তখন ব্যস্ত ছিল, মুখে একটা লম্বা ধমক এসেছিল, তবে দিলেন না। সাদের হাতে ফোনটা ধরিয়ে দিয়ে বলল। মতামত দাও। সাদ সবটা শুনে বলল। তুই কি আহমক? এসব কথা আব্বুকে জিজ্ঞাসা করেছিস কেন বারবার? আমরা আছি না? আচ্ছা যা, ফেরার পথে তার হাতে কিছু খাবার কিনে দিতে বলেছে আম্মু। নাফিয়া বিগত 1 ঘন্টায় অসীমের কলটা ধরতে পারেনি কাজের চাপে। ফিল্ডে ঘুরতে হয়েছে এক দুপুর। নতুন ম্যানেজার নেওয়া হয়নি, তাই ওই দিকটাও নাফিয়াকে দেখতে হচ্ছে। এবার যখন কলটা ধরতে পারলেও সিমিনের জন্য ওই প্রফেসরের বাড়ি থেকে লোক এসেছে শুনে মনটা ভীষণ খারাপ হলো ওর। এমন সময়টিতে বাড়িতে থাকতে পারবে না ভেবে অসীমকে বিরস গলায় জানিয়ে দিল আজ ইফতারে নাও থাকতে পারে। কল কাটার পরে সানভীর ওর দিকে তাকালো। ওরা এখন গাড়ি থামিয়ে বসে আছে 7 নং ইউনিয়নের নান্টু চেয়ারম্যানের বাড়ি থেকে একটু দূরে। প্রজেক্টের জন্য অনুমোদনের রিসিট সংগ্রহ করতে এসেছে। এদিকটায় ভীষণ প্রতাপশালী এক ধুরন্ধর লোক নান্টু চেয়ারম্যান, সরকার দলীয় নেতাদের ছত্রছায়ায় বেড়ে ওঠা এক ছত্রাক। পোষ মানাতে ভীষণ বেগ পেতে হচ্ছে, কারণ চাঁদাবাজি এদের রন্ধ্রে রন্ধ্রে। সানভীর শান্ত গলায় বলল। বলছি ঝামেলা করার দরকার নেই, 1050 দিয়ে দিই বেশি। নাফিয়া চোখ বড় বড় করে বলল। স্যার আপনার টাকা কি গাছে ফলে স্যার? আপনি এর চেয়ে ওই 50,000 দিয়ে আরও 10 জনকে 10টা সেলাই মেশিন দিবেন স্যার। সানভীর বলল। আচ্ছা, তবে আপনি একটা লাইনে একবারের বেশি ছাড় বলবেন না প্লিজ। নাফিয়া মাথা নাড়ে। সানভীর আশেপাশে তাকিয়ে বলে। তো চলুন নামি, ইফতারের আগে আমাদের এখান থেকে বেরোতে হবে। নাফিয়া বলল। আপনি কোথায় যাবেন স্যার? খবরদার যাবেন না, ব্যাপারটা আমাকে ডিল করতে দিন। আপনি গেলে ভাব 10 গুণ বাড়িয়ে ফেলবে। সেজন্য আপনাকে একা পাঠাবো, মেয়ে মানুষ বলে দাম দিতে চাইবে না। কে দিতে চাইবে না? আজ পর্যন্ত কোথা থেকে ঠকে আসেনি মেয়ে মানুষ বলে। অহংকার নিয়ে বলতে বলতে হঠাৎ নাফিয়ার গলাটা কেমন মলিন হয়ে উঠল। মেয়ে মানুষ বলে না কি তা তো জানে না, তবে ও তো চূড়ান্ত ঠকেছে জীবনে একবার। সানভীর বলল। আচ্ছা ওহোকে, আমি তবে গাড়ি নিয়ে অপেক্ষা করছি এখানে, কিন্তু প্লিজ যেখানে প্রয়োজন মেসেজ দিবেন, অহেতু তর্ক করবেন না। উনি শাড়িওয়ালা কিংবা দইওয়ালা নন যে আপনি দুইটা ধমক দিলেই আপনার সামনে মিউ মিউ করবে, ঠিক আছে? অল দ্য বেস্ট। নাফিয়া বুক ভরে সাহস সঞ্চয় করে মাথা নাড়ায়, তারপর পা বাড়ায় সামনে। বেটে খাটো দেখতে লোকটা, মুখে পান রস উপচে পড়তে চায়। নাফিয়া দেখে চোখ মুখ খিচিয়ে নিল। দৃশ্যটা এত নোংরা যে রীতিমতো বমি পাচ্ছে ওর। তার উপর রোজার মাস, পেট গুলাচ্ছে। সব দেখে নাফিয়া ভ্রু কুচকে বলল। 50,000 আছে, এখন প্লিজ আমাদের পারমিশনটা দিয়ে দিন। আপনার লোকেদের বলবেন আমাদের প্রজেক্ট যেন কোনো বাধা সৃষ্টি না করে প্লিজ। নান্টু চেয়ারম্যানের মুখের থুতু আঙ্গুলের ডগায় লাগিয়ে টাকাগুলো চোখের নিমিষে গুনে বলল। সাহেব কই? তার সাক্ষাৎ পেলে ভালো লাগতো। সাহেব নেই, সে ব্যস্ত, আমি তার এমপ্লয়ি। রিসিপ্টটা কি দিবেন? হুম। নান্টু চেয়ারম্যান তার টেবিলের ড্রয়ার থেকে একটা কাগজ বের করে নাফিয়ার দিকে এগিয়ে ধরে বলল। অনুমতি নিচ্ছেন আর যা করছেন কোনো ব্যাপার নিয়ে আপনাদের এনজিও যাতে বাড়াবাড়ি না করে বিষয়টা খেয়াল রাখবেন। বাড়াবাড়ি বলতে? নাফিয়া অবাক হলো। ওই যে মেয়ে লোকদের শিক্ষিত ও চাকরি করানোর নামে ন্যাংটা বানানোর পরিকল্পনা, ওই যে ফেসবুকে দেখি শাহবাগী বানায়, এইটা বানাইতে আইলে আমি কিন্তু এই অঞ্চলের লোক ধরে রাখতে পারবো না। আপনাদের এনজিও তুলে ভাগতে হবে কইলাম। লোকটা কথাও গুছিয়ে বলতে পারে না। নাফিয়ার প্রচন্ড বিরক্তি ধরে গেলেও বুঝতে দিল না। উল্টো মাথার ঘোমটাটা টেনে গদগদ হয়ে বলে। আরে কিছু বলেন চেয়ারম্যান সাহেব, আমরা নিয়তে নেমেছি। আমাদের কর্মকাণ্ডে ফিরিস্তিল হবে সব শুনলে। তারপর যে কোনো ভালো মন্দ আপনি আমাদের দিক নির্দেশনা দেবেন ভবিষ্যতে। আপনি কত মান্যগণ্য সুবিবেচক এক লোক, অযথা দুশ্চিন্তা করবেন না। মেয়ে লোক কেবল উন্নতি করবে, শাহবাগী হবে না। আসছি, আসসালামু আলাইকুম। নান্টু চেয়ারম্যান গণ্য লোক, এই কথাটি একজন রূপবতী মহিলার মুখে শুনে তার ভেতরটা পুলকিত হলো। এবার চোখ দুটো নাফিয়ার গোটা শরীরে বুলিয়ে গলাটা একটু খাকারি দিয়ে বলল। আপনি কোন ক্লাস অবধি পড়েছেন? আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আপনি কি বিবাহ করেছেন? নাফিয়া ভ্রু কুচকে নিল। লোকটার চাহনি দেখে ইচ্ছে করলো কপালটা ওর সামনে টেবিলে ঠুকে দিতে। লোকটার ঘরের ভিতরে ওর বউ, অথচ কি দুঃসাহসের। লোকটা এত সাহস পেত না যদি না নাফিয়া হেসে হেসে কথা বলতো। পুরুষ লোক কতটা ঢিলে হয়, একটু হাসি দিলে এরা টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেয় মেয়ে লোককে। নাফিয়া শ্বাস ফেলে বলল।
নান্টু চেয়ারম্যান কিছু বলার আগেই ও ভ্যানিটি ব্যাগ তুলে হনহনিয়ে বেরিয়ে গেল বৈঠক ঘর থেকে। সানভীর উদ্বিগ্ন হয়ে বসেছিল গাড়িতে। ওর এভাবে গাড়িতে থেকে যাওয়াটা ঠিক হয়নি। ও বুঝলো একা মহিলা মানুষ, তার উপর এলাকা জঙ্গলি, একটা হেনস্থামূলক কথা বলে দিতেই পারে। ভাবতে ভাবতে মুখটা কঠিন হয়ে এলোর। এইসব তো ডান হাতের কাজ। গুন্ডা দশটা জোগাড় করে এলাকা ঠান্ডা করে রাখা সানভীর তালুকদারের কাছে কঠিন কোনো কাজ নয়। সাদকে বললেই হয়ে যাবে, কিন্তু নোংরা কাজ সানভীরের পছন্দ নয়। নামাজ পড়ে এসব করতে দ্বিধা লাগে। তাই ভেবেছিল যতটা নরম ও ভদ্র থেকে এই কাজগুলো আদায় করা যায়। স্যার স্যার সানভীরের ভাবনায় ছেদ পড়ল নাফিয়ার বিকট চিৎকারে। শান্ত সুদর্শন মুখটা আচমকায় ফ্যাকাশে হলো। কিছু বুঝে ওঠার আগেই নাফিয়া আবারও ভাঙা গলায় চেঁচালো, স্যার স্যার। ধরাম করে গাড়ির দরজা খুলে নামলো সানভীর। প্রচণ্ড উদ্বিগ্ন সে। শুরুতেই ব্লেজারের হাতা গুটিয়ে নিয়ে রাস্তার পাশে পড়ে থাকা মেহগনি গাছের ডাল হাতে তুলে নিয়ে ঘুরল। এখন কোনো কিছু ভাবার সময় নেই। মহিলা মানুষকে হেনস্থাকারীকে মেহগনি ডাল দিয়ে ঘপাঘপ কয়েকটা দিয়ে দিতে হবে আগে। বড় রাস্তা থেকে পা চালিয়ে ঢাল বেয়ে নামলো দ্রুত। নাফিয়া ততক্ষণে ছুটতে ছুটতে সামনে চলে এসেছে প্রায়। ওকে দেখে সানভীরের হাত থেকে মেহগনির ডালটা পড়ে গেল। ও বোকা বোকা চোখে দেখছে। এক ঝাঁক রাজহাঁস নাফিয়াকে তাড়া করে এই পর্যন্ত এনেছে। নাফিয়ার শাড়ি এলোমেলো, খোপা খুলে চুল ছড়িয়েছে। সানভীর হঠাৎ করে হেসে ফেললো। এই মেয়েটা কত ভীতু, তাই এর কথাবার্তা শুনলে বোঝা যায়। রাস্তার সাথে পিচ্ছিল। নাফিয়া স্লিপার জোড়া হঠাৎ পিছলা খাইয়ে ওকে খাওয়ালো উষ্টা। শরীরের ভর সামলাতে গিয়ে ব্যর্থ হয়ে নাফিয়া পড়তে নিলে সানভীর ধরে ফেললো ওকে। হাঁপাচ্ছে নাফিয়া, শ্বাস চলছে দ্রুত। সানভীর সংকোচ নিয়ে বিব্রত ভঙ্গিতে নাফিয়াকে ধরে রেখে দৈত্য আকৃতির রাজহাঁসগুলোকে আরেক হাত তাড়িয়ে দিতে বলল, শো শো শো, যাও তোমরা, শো শো শো, তার কাছে কিছু নেই গো। বলেই হেসে ফেললো সানভীর। এরপর বিড়বিড় করে নাফিয়াকে বলল, এরা এত ক্ষিপ্ত কেন? এদের কি বলেছিলেন নারী উন্নয়নের কথা? এরা সম্ভবত নারী বিদ্বেষী রাজহাঁস। নাফিয়া নাফিয়া তখন অন্য ঘরে আতঙ্ক কাটিয়ে এতক্ষণ নিজেকে সামলে রাগ নিয়ে বলল, কে লজ্জা। তাজ্জব সানভীর। মুখটা আচমকায় আধার হলো তার। বিব্রত হয়ে নাফিয়াকে তৎক্ষণাৎ ছেড়ে দিয়ে হতভম্ব গলায় বলল, কে লজ্জা, আই ওয়াজ হেল্পিং ইউ। শেষের কথাটা স্পষ্ট করে বলার আগেই নাফিয়া আঁচলে মুখের ঘাম মুছে হাঁপিয়ে বলল, ও স্যার, ওই চেয়ারম্যান শালা কি পিস্টি করে তাকাইছি। সানভীর ভেতরে ভেতরে লম্বা শ্বাস ফেললো। মিনমিনিয়ে বলল, ও তাই বলুন, ওনার কাছে আর আপনাকে একা পাঠাবো না। আচ্ছা, কাজ হয়েছে? জি। রিসিপ্টটা নিজের কাছে রাখুন। চলুন, সন্ধ্যা হয়ে আসছে, বাজার রোডে ঢুকে ইফতার করব। সানভীর এগিয়ে যেতেই নাফিয়া বলল, 1 মিনিট স্যার। সানভীর ঘুরে বলল, কি? নাফিয়া নিচ থেকে একটা ইটের টুকরা তুলে নিয়ে রাজহাঁসের সামনে ছুঁড়ে মেরে ওদের আতঙ্কিত করে দিয়ে সানভীরকে বলল, আমাকে অকারণে হেনস্থা করেছে। আমি কাউকে এমনি এমনি ছেড়ে দিইনি। টিট ফর ট্যাট। সানভীর তাকিয়ে আছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে হেসে চুপচাপ গাড়ির দিকে এগিয়ে চলল। হসপিটালে আজ অমৃতার শেষ দিন। বিগত 7 দিনে শরীরের ওজন কমে অর্ধেক হয়ে গিয়েছে। মানসিকভাবে পুরোপুরি বিক্ষিপ্ত। দেখতে পাটকাঠির মতন লাগছে। ডক্টর এসে কিছুক্ষণ আগে ছাড়পত্র দিয়ে গিয়েছে। শাহেদকে কোথাও দেখা যাচ্ছে না। সকালে কোচিং থেকে এসেছিল, আবার কোথায় গেল বুঝতে না পেরে অমৃতা দুর্বল শরীরটা নিয়ে এই করিডোরে পা বাড়ালো। গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ পরে মলিন মুখে কেবিনে ফিরতেই পেছন পেছন এলো শাহেদ। এসে অমৃতার কাঁধ ধরতে অমৃতা ওর হাতটা এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল, তোমার ছাত্রী এখানে কেন? শাহেদ খুব সহজ গলায় বলল, কোচিং থেকে এসেছে, তোমার খবরটা শুনে হয়তো। কিন্তু আমাকে তো দেখলো না। করিডোরে দাঁড়িয়ে তোমাকে সান্ত্বনা দিয়ে চলে গেল। শাহেদ আস্তে করে বলল, অমৃতা সবকিছুকে এত জটিল করবে না, তুমি ঘুমেছিলে তাই আসেনি। অমৃতা হেসে বলে, জটিল করছি না। তুমি যে এক যোগ নিতে তৃপ্ত নও, তোমার যে একসাথে 2 যোগ লাগে, এটা আমি সহজ করে দেখছি। 1 মিনিটের নীরবতা পুরো কেবিন জুড়ে। পরপর শাহেদ একটা চড় মারল ওর গালে। অমৃতা কোনো প্রতিক্রিয়া না দেখে খুব সহজ ভঙ্গিতে বেডের উপর থেকে শাহেদের ফোনটা তুলে লক খুলে মেসেঞ্জার ওপেন করে একটা বার্তা দেখিয়ে বলল, নাফিয়া কোথায় কোথায় যায় এটা জানতে লোক লাগিয়ে রেখেছো কেন? তোমাদের ডিভোর্স হয়েছে শাহেদ। ও আর তোমাকে লাগতে দেবে না। শাহেদ আর একটা চড় দিতে গিয়েও দিল না। ফোনটা নিয়ে ঠান্ডা গলায় বলল, দিস ইজ লাস্ট টাইম আই ওয়ার্ন ইউ অমৃতা। তোমার পাগলামিতে আমাকে অসুস্থ বানানোর চেষ্টা করো না, হয়তো ফল ভালো হবে না। তুমি বাড়াবাড়ি করছো অযথা। অমৃতা বলল। ডিভোর্স দেবে? শাহেদ কথা না বলে অমৃতার ব্যাগ গুছায়। প্রেসক্রিপশন ধরে খুঁজে খুঁজে ওষুধ সাজিয়ে পার্সে ভরে। অমৃতা চুপচাপ তাকিয়ে থাকে ওর মুখের দিকে। দম বন্ধ লাগছে ওর। মেহমানদারিতে চূড়ান্ত ব্যস্ত নিঃশ্বা।
ইফতার সেরে আরহান আর তার মা বসার ঘরে বসেছে। সিমিন নিজের ঘরে অসীম তালুকদার নতুন অতিথিদের সাথে জায়গা জমির গল্প করছে। সে জীবনে কখন কি স্ট্রাগল করেছে সেসব বলছে। শাহনাজ জয়নবকে পান সাজিয়ে দিয়ে ডাকলো নিসাকে। নিশা, জাম ভর্তাটা এদিকে দিয়ে যাও। নিসা খাওয়ার ঘরে আইঢাই করছিল। ছোট্ট মানুষ তো, কাজের চাপ একটু বাড়লে এলোমেলো হয়ে যায়। ও জামগুলো ধুয়ে মরিচ পোড়া ডলতে নিয়ে বাটিটা ফেললো নিচে। পেছনে এসে দাঁড়ালো। তখন সাদ বলল, বেলের শরবতটা এখন তাও খাই, আমি সিগারেট খেতে ছাদে যাব। এরপর আব্বু ডাকলে বলবা কবুতরের খোপ চেক করতে গিয়েছে। বলে সাদ থামলো। গোলগাল মুখটা কিছুক্ষণ অপলক দেখে এগিয়ে এসে জামের বাটিটা হাত থেকে নিয়ে নরম গলায় বলল, বাড়ির বউ তুমি, তাই সবসময় মুখে এসে যা সব অর্ডার। মা বুড়ো হচ্ছে, মনে থাকে না তার। তুমি স্টুডেন্ট, সামনে পরীক্ষা, চুপচাপ গিয়ে পড়তে বসো, ফুলে এসে জাম ভর্তি করবে। নিশা সাদের মুখের দিকে তাকিয়ে অল্প হেসে ওর হাত থেকে বাটিটা নিতে গিয়ে হঠাৎ থামলো। সাদের কালচে হাতটা দুই হাতে লুফে নিয়ে আসতে বলল, হার্ডওয়্যারের দোকানে কম কম বসবেন, ওখানে পরিশ্রম বেশি। বেশি বসবেন কেক মিষ্টির দোকানে। এসির মধ্যে বসে কেবল একটু পর পর কেক মিষ্টি খাবেন। লোহা ধরতে হবে না, হাতও শক্ত হবে না, এভাবে কালচেও হবে না। সাদ বলল, কেন আমার হাতে এখন কালচে হয়ে গেছে দেখে তোমার ঘেন্না লাগছে নাকি? নিশামনি বেলের শরবতটুকু খেয়ে গ্লাসটা রেখে নিসার কোমর জড়িয়ে ধরল সাদ। চোখে মুখে দুষ্টুমি। নিসা বিড়বিড়িয়ে বলল, হাত কালো নাকি শক্ত তাতে আমার কি এসে যায়? ফর্সা হাতের আদরও যা, কালো হাতের আদরও তা, স্বামীরই তো একই রকম লাগে। আরাম আরাম। নিসা মুখ ঘুরিয়ে ঠোঁট টিপে হাসলো। সাদ বলল, চলো সিগারেট খাবো না, আজ তোমার এক সাবজেক্ট ধরবো, চলো রুমে। ও ঘর থেকে শাহনাজ ফের ডাকলো, নিশা, জাম ভর্তা। আনছি মা। নিসা জাম ভর্তার বাটি তুলতে সাদ বিরক্ত গলায় বলল, আমার বউটাকে পেয়েছে, একা পেলে এত কাজ করে এই মহিলা। নিসা হেসে বলে, সাহস থাকলে এটা জোরে বলুন তো, মাকে শুনিয়ে বলুন। সাদ মুখটা গম্ভীর করে বলে, এতে সাহসী কি দেখলে? উচিত কথা বলতে সাহসের দরকার হয় না। সাত কখনো উচিত কথা বলতে ভয় পায় না জীবনে। নিসাকে কথাগুলো বড্ড অহংকার নিয়ে বলেই ও চেঁচালো, কিন্তু মুখে এলো, জামভর্তা নিয়ে নিশে এক্ষুনি যাচ্ছে আম্মু। নিসা পেট চেপে হাসছে। সাদ বেচারা মুখে বউকে বলে, বিয়ের পর উচিত কথা বলে বড্ড কষ্ট হয় নিশা। এ বিয়ে করে টের পেয়েছি উচিত কথা বলার চেয়ে রুমে ঢুকে কিছুক্ষণ বউয়ের মার খাওয়া ভালো। চলো, আমাকে মারবে তুমি। বাজার রোডের একটা ইফতার দোকানে ঢুকে ওর ইফতার সেরেছে। নাফিয়া বসেছিল পর্দা ঘেরা একটা কর্নারে। ইফতার করে বাইরে এসে সানভীরকে বলল, স্যার চলুন আমরা তাহলে শ্বাস খাই। সানভীর তালে শ্বাস খাবে না। নাফিয়া চোখ বড় বড় করে বলল, কেন স্যার? ওই ভদ্রমহিলার হাত দিয়ে বের করেছে, আমার রুচি হচ্ছে না। নাফিয়া কিছুক্ষণ তার স্যারের মুখের দিকে চেয়ে থেকে বলে, এগুলো তো হাত দিয়েই বের করে সচরাচর, ওনারা হাত ধুয়ে নেন যেহেতু প্রফেশনাল। সানভীর মাথা নেড়ে বলে, না। তবুও খাবো না। নাফিয়া ছোট করে শ্বাস ফেলে বলে, স্যার বরিশালে একটা বাগধারা আছে, আপনাকে দেখে মেনে পড়ে গেল। সানভীর বলে, কি? সাফির ঘরে সাফি কলাও খাই ধুইয়া। বলেই নাফিয়া খিলখিল করে হেসে ফেলল। ও ভুলে গেছে ওর সামনে ওর স্যার দাঁড়িয়ে আছে। সানভীর কিছুক্ষণ বাচাল ভদ্রমহিলার মুখের দিকে চেয়ে থেকে দূরে সরে এক্সকিউজ মি বলে। ওর ফোন এসেছে মুনতাহিনার। মুনতাহিনা বলল, সানভীর বলল, ওসব বাদ দাও। আপা একটা কথা বলে। বল। সাফির ঘরে সাফি কলাও খাই ধুইয়া অর্থ হলো খুব সম্ভবত এমন সূচিবায়ু রোগে আক্রান্ত যে কলাও ধুয়ে খায়। এই আঞ্চলিক বাগধারাটা শুনে তোমার কেমন লাগছে? মুনতাহিনা বিরক্ত গলায় বলল, বিরক্ত লাগছে সারাদিন রোজা রেখে। সানভীর হেসে ফেলল। তৎক্ষণাৎ বলল, আশ্চর্য আপা, আমার এটা ভালো লেগেছে। বিরক্তও লাগেনি, যে বলেছে তাকেও বিরক্ত লাগেনি। বলেই কলটা কেটে দিল সানভীর। নাফিয়া এখন তালের শ্বাস খাচ্ছে। বিক্রেতাকে বলছে, আপনি আমার স্যারের জন্য চামচ দিয়ে বের করুন তো। সানভীর গম্ভীর মুখে চেয়ে চেয়ে দেখছে ওকে। ঠিক তখন কোত্থেকে এক বৃদ্ধ লোক এগিয়ে গিয়ে নাফিয়াকে বলল, তুমি সেই এনজিওর মেয়েটা না যে পটর পটর করে কথা বলো? নাফিয়া ভ্রু কুচকে নিল শুরুতে। এরপর কিছুক্ষণ ইতস্তত করে সালাম দিয়ে বলল, চাচা ভালো আছেন? বৃদ্ধ লোকটাকে কেমন রাগি রাগি দেখাচ্ছে। রাগি গলায় বলল, রাখো তোমার ভালো কথা। তোমরা এসব কি শুরু করলাম? তোমাদের জেলায় ঘরের মেয়ে লোক ঘরে থাকতে চায় না, কি সব ট্রেনিং মেনিং দাও? আমার বৌমা বিকালে স্কুল মাঠে যাইতে চায়, প্রতিদিন কি সব আকাজ কুকাজ শিখতে, টাই ড্রাই ব্লক
এসব শিখতে ঘরের বাইরে বাইরে হতে চাই। নাফিয়া নিজেকে সহজ রাখার যথাসাধ্য চেষ্টা করে বলল, ঘরের মেয়েদের ঘর থেকে বের করে আনি, এটা কেমন কথা চাচা? আমরা তো মেয়েদের আত্মনির্ভরশীল হতে সচেতন করি কেবল। মেয়েরা তো ঘরেই ঘুমায়। লোকটা দ্বিগুণ রেগে বলল, কেন মেয়ে লোক বাড়ির বাইরে টেনে নিতে তোমাদের এত গরজ কেন? মেয়ে লোক সংসার করবে, রান্না করবে, এতে তোমাদের তো চুলকানি কেন? সানভীর এ পর্যায়ে এগিয়ে গেল না। কি হয়েছে নাফিয়া? নাফিয়া হঠাৎ মেজাজ হারিয়ে ফেলল। সানভীরকে পাত্তা না দিয়ে লোকটাকে বলল, আমাদের কোনো চুলকানি নেই, আমরা সমাজসেবক। গ্রামের মেয়েদের স্বামীর লাথি খেয়ে মেয়েদের যাতে ইটের ভাটায় খেতে মানবতার জীবনযাপন করতে না হয় সেজন্য আমরা তাদের শিক্ষা ও কর্মমুখিতার উপর গুরুত্ব দিই। লোকটা তর্ক শুরু করলো, বলল, তোমাদের জন্য আমার সরল সহজ বৌমাটা নষ্ট হবে। সব পুরুষ কি এক? সব পুরুষ এক না, হয়ে যেতে কতক্ষণ? তখন মেয়েটা কি করবে? পুরুষটার ঠ্যাং ধরে বসে থাকবে? লোকটা বলল। ধৈর্য ধরবে, পুরুষ লোক একটু আধটু অমন করে। নাফিয়া আর পারল না নিজেকে আটকাতে। ও কেমন পাগল পাগল হয়ে গেল, অঙ্গভঙ্গি ভীষণ আক্রমণাত্মক। সানভীর টের পেতেই নাফিয়ার সামনে দাঁড়িয়ে লোকটাকে আড়াল করে বলল, গাড়িতে চলুন নাফিয়া। নাফিয়া কাঁপছে ক্ষোভে। স্যার আপনি সামনে থেকে সরুন। সানভীর সরে না, নাফিয়া চেঁচিয়ে যায়, আপনারা হচ্ছেন ইতর আর গো থেকে বেরিয়ে আসা আদি অসভ্য মানব। মেয়েরা ধৈর্য ধরবে না, কোনো দুশ্চরিত্রের জন্য মেয়েরা ধৈর্য ধরবে না। মেয়েরা লাথি মারবে দুশ্চরিত্রদের, একদম পাছার উপর লাথি মেরে চলে আসবে। সানভীর অবাক চোখে নাফিয়ার লাল মুখটা দেখে চলেছে। এতক্ষণের রূপবতী মুখটা চোখের নিমিষে কেমন লাভায় রূপান্তরিত হলো। কিসের এত ক্ষোভ মেয়েটার মনে, নাকি কোনো চাপা কষ্ট? সানভীর চুপচাপ দেখে বলল, গাড়িতে গিয়ে বসুন। নিজেকে সামলে নিল নাফিয়া। সানভীর ঘুরে বৃদ্ধ লোকটাকে বলল, প্রতিটা মেয়েরই কিছু স্কিল শিখে রাখার প্রয়োজন আছে চাচা। আপনার বৌমাকে বাড়ি থেকে নামাবে না, সে কেবল কাজগুলো শিখে রাখবে। বাড়ি গিয়ে ঘুমান, আর পারলে এই ব্যাপারে একটু পড়াশোনা করুন। রাত্রির সময় তখন 11টা। পুরো সন্ধ্যাটা বাইরে থেকে বাড়িতে ফিরেই মূর্ছনা ঘুমিয়ে গিয়েছিল। ফোনের তীব্র রিংটোন না হলে এই গাঢ় ঘুম ভাঙানোর সাধ্য ছিল না কারো। কলটা রিসিভ করেই কানে চেপে বলল, আপনি এখন প্লিজ বলবেন না এত রাতে আপনি বোঝাপড়া করতে কল করেছেন? বিয়ে নিয়ে জরুরি কোনো সংবাদ থাকলে দিন। সাউকি ফোনটা কানে চেপে হাসলো। মূর্ছনার ঘুম ঘুম গলাটা খুব দারুণ লাগছে। ও বলল, আপনি সত্যিই কখনো কঠিন প্রেম করেননি তাই না? না, আমাকে কেউ ওভাবে অফার দেয়নি কালো বলে, তাই কঠিন প্রেমও করা হয়নি। তবে আপনার এক্সপেরিয়েন্স দেখে মনে হচ্ছে গোটা 5 করেছেন, যাদের সাথে রাত জেগে কথা বলেছেন। ব্যাপারটা তেমন নয়, বন্ধুরা করত, ওদের দেখে দেখে শিখতাম প্রেমে কখন কি করতে হয়। মূর্ছনার ঘুম ছুটে গিয়েছে। উঠে বসে চোখ ডলে শান্ত গলায় জানতে চাইল, কখন কি করতে হয়? রোজার মাসে রাতে সারি অবধি কথা বলতে হয় ফোনে। সাউকি মিনমিনিয়ে বলতে মূর্ছনা বাঁকা হাসলো। পরপর হাই তুলে বলল, এখন কি আমরা শাহরি অবধি কথা বলবো? তবে আমার মনে হয় না আমাদের মধ্যে প্রেম। সাউকি বলল, না, ওই বোঝাপড়া করতেই কল দিলাম। সময়টা খুব কম হাতে আমাদের, ঘুমিয়ে নষ্ট করা যাবে না মূর্ছনা রহমান। বিয়েটা এক জীবনের জন্য করব, তাই বেশি বেশি বোঝাপড়া করা উচিত আমাদের, বুঝলেন? মূর্ছনার প্রচন্ড হাসি পেল, তবে ও তা বুঝতে না দিয়ে গম্ভীর হয়ে বলল, সাউকি গলা খাকারি দেয়। এভাবে মেয়ে মানুষের সাথে রাতে ফিসফিস করে কথা বলার অভ্যাস তার নেই। ওর মনে হচ্ছে পাশের ঘর থেকে আব্বু আম্মু সব শুনতে পাচ্ছে। ও উঠে ব্যালকনিতে চলে গিয়ে বলল, তো শুরু করি? হ্যাঁ। আচ্ছা, খাবারের ব্যাপারে আসি আগে। আপনার খাদ্য তালিকায় সব থেকে বেশি কি রাখতে ভালোবাসেন? যা চোটে তাই। আপনি? মা যা প্লেটে তুলে দেয় তাই। দুজনে হাসলো একসাথে। সাউকি বলল, এটা মিলেছে আমাদের, আমরা দুজন সর্বভুক। আচ্ছা, আপনার অবসরে কি করতে ভালো লাগে? সারাদিন ডিউটি আর পড়াশোনা করে ঘুমাতে ভালো লাগে আপনার? বাইরে বাইরে ঘুরতে। এটা মিলল না। বলেই আবার দুজনে হাসলো। সাউকি বলল, আপনার প্রিয় খেলা? খেলা পছন্দ করি না, আর আপনি তো ফুটবলার, ফুটবল খেলা তো আর বেশি করে পছন্দ করি না, যাতে হাত পা ভাঙে। ওরা আবার একসাথে হেসে ফেললো। ওরা জানে না ওরা কেন এত হাসছে, তবে মনে হচ্ছে এই সাধারণ বার্তালাপের মতন পরিশুদ্ধ সময় ওদের জীবনে কখনো এর আগে আসেনি। মূর্ছনা যদিও ঘুম পাচ্ছে এখন, তবে লোকটার সাথে বকবক করতে ইচ্ছা করছে, একটুও কল কাটতে ইচ্ছা করছে না। সাউকি এতক্ষণে বলল, আম্মু একটা শখ করেছেন। কি? বিয়ের শাড়িটা কোন কারিগরের কাছে বুনতে দেবে?
রংটা কি দেবে সেটা আপনার থেকে জেনে নিতে বলেছে। নিশ্চয়ই বিয়ের শাড়ি হলুদ হবে না, আর লাল আপনার অপছন্দের রং। তবে কি দেব? এত আগেই শাড়ি? আগে বোঝাপড়াটা করে নিতে দিন, পরে ধরুন বিয়ে হলো না, তখন ওই শাড়ি কাকে পরাবেন? সাউকি চুপ হয়ে থাকলো, এই কথার জবাব না দিয়ে মূর্ছনা হেসে দিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।